আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। বাবার কথায় মৃধা দুপাশে মাথা নাড়ল। এই মুহূর্তে সব কেমন যেন ঘুরছে লাগছে ওর থেকে। কোনোটাই হ্যাঁ বলবে, কোনটাই না বলবে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আর দাঁড়িয়ে থাকা মনে হয় সম্ভব না। খেয়াল পড়লো হাত পা সব কাঁপছে, বমির সাথে সাথে যেন শরীর দুর্বল হয়ে নেতিয়ে পড়েছে। দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও যেন পাচ্ছে না। মোহনা রহমান মৃধাকে ধরে রুমে নিয়ে গেল। মেয়েটা একেবারে দুর্বল হয়ে গেছে, শরীরের পুরো ভার মায়ের উপর ছেড়ে দিয়েছে। মোহনা রহমান মৃধাকে বিছানায় শুইয়ে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। যেমন শাসন করেন তেমনি ছেলে মেয়ে দুটোকে ভীষণ ভালোবাসেন। এখন মৃধার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিন্তায় দিশেহারা তিনি। বেশি খারাপ লাগছে মা, একটু ঘুমা, বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। মৃধা চোখ বন্ধ রেখে অস্ফুট সুরে বিড়বিড় করল, উনি কোথায়? মোহনা রহমান বেশ অবাক হলেন। অস্পষ্ট সুরে বলল, বেশ কাছে থাকায় ঠিকই শুনেছেন স্পষ্ট। কোন উনির কথা বলছেন তার মেয়ে? পরক্ষণে ভাবলেন হয়তো বেহুশি বলছে। অচেচিত চিন্তাভাবনা বাদ দিয়ে মৃধার মাথা থেকে সরে এসে গায়ে কমফোর্টার টেনে দিলেন। ড্রয়িং রুমে এখনও মাহমুদ রহমান বসে আছেন। মেয়ের এমন অবস্থা দেখে তারও খাওয়া আসছে না। মোহনা রহমান আসলেন ড্রয়িং রুমে। উনি এখনও প্লেটে হাতও দেননি। এই খেতে বসবেন, তখনই এমন ঘটনা ঘটল। মোহনা, কি হলো আমাদের মেয়েটার? হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়লো কেন? আমারও খুব চিন্তা হচ্ছে মৃধার বাবা। ও তো কখনো খেতে বসে এমন করে না। আমিও তা ভাবছি। এসব কথা বলতে বলতে ওনারা শুধু প্লেটের ভাতগুলো কোনোরকম খেয়ে উঠে পড়ল। এর ভেতরে প্রায় আধা ঘন্টা চলে গেল। এখন 3টা বাজে। তাসির অনেকক্ষণ যাবৎ পুকুর ঘাটে বসে আছে। এতক্ষণ খুব বিশ্বাস ধৈর্য নিয়ে বসে থাকলো, এখন রাগে ওর শিরা উপশিরা ফুলে উঠেছে। কেন এলো না মৃধা? 2 ঘন্টা ধরে সে বসে আছে, ফোন দিয়েও পায়নি। রুমে বসে দেখে তার ফোন তুলছে না, এজন্য আরও রেগে গেল। হাত মুষ্টিবদ্ধ করে পাশের কাছে এক ঘুষি দিল। এতটাই তীব্র জোর ছিল যে হাতের উপরে চামড়াটা ছিলে রক্ত জমাট বেঁধে গেল। সেসবই বিন্দুমাত্র খেয়াল নেই। রক্ত বেরিয়ে যাক, কেন তার কথা শুনল না? ঠোঁট কামড়ে নিজের রাগ সংযত করার চেষ্টা করছে। চোয়াল শক্ত করে আহত রাগ মিশ্রণ গলায় গজগজ করে আওড়ালো, শুনলে না তাহলে আমার কথা? তবে নিজের কপালে দুঃখ আনতে প্রস্তুত হও। এটা বলে উঠে হনহনিয়ে হাঁটা দিল। তাসির পেছনের দরজার কাছে এসে দেখে দরজা খোলা। ওকে আর পাইকে হনহনিয়ে ঢুকে মৃধার রুমের দরজায় ধাক্কা দিতে ঠাস করে খুলে গেল। ও ঢুকে মৃধাকে ঘুমিয়ে থাকতে দেখল। মৃধার মুখের দিকে তাকালো না পর্যন্ত। তার কথার অবাধ্য হয়ে ঘুমাচ্ছে। রাগে জ্ঞানশূন্য হয়ে এক হ্যাচকাটানে মৃধার দুর্বল শরীরকে শোয়া থেকে তুলে ফেলল। ঘটনার আকস্মিকতায় তাল সামলাতে না পেরে মৃধাকে বিছানার অন্য কর্নারে গিয়ে পড়ল। ঘুমও ভেঙে গেল। রুদ্রমূর্তি ধারণকারী তাসিরকে দেখে দুর্বল মৃধার অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। এখন অবস্থা আগের থেকেও একটু উন্নত হলেও শরীরে এখনো সেই দুর্বলই। মোহনা রহমান 2-2বার করে বলে গেছেন যাতে হাসপাতালে যাওয়ার জন্য এক্ষুনি রেডি হয়। মৃধা হু হু করে আবার শুয়ে পড়েছে। রাগে জ্ঞানশূন্য হয়ে মৃধার নরম গালের দুপাশ সবাইকে চেপে ধরল, বেশ জড়িয়ে ধরল। সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, আমি বলার পরও কে? তাসিরকে পুরো কথা শেষ করতে দিল না মৃধা। ওহো, এমন করছেন কেন? ব্যথা পাচ্ছি। তাসিরের হাতের কবজি ধরে ক্রন্দনরত কণ্ঠে কথাটা বলতে না বলতেই তাসিরের হাতের বাঁধন শিথিল হয়ে এলো। বুকের কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। মৃধার শরীরের তীব্র কাঁপুনিতে তাসিরের মাঝে হঠাৎ করে তৈরি হওয়া অদম্য সুপ্তরাগগুলোই মুহূর্তেই হারিয়ে গেল। ও খুব স্থির চোখে মৃধার দিকে তাকালো। মৃধার ফোলা ফোলা ক্রন্দনরত নেত্রযুগল দেখে তাসিরের বুকের ভেতর কেঁপে উঠল। মৃধার গালে খুব আলতোভাবে দুহাত রেখে বলল, কি হয়েছে জান? তোমার শরীর খারাপ, আমাকে আগে বললে না কেন? তোমার হাত কাঁপছে, কাঁপছিলে কেন? কেউ কিছু বলেছে? বলো, চুপ করে থেকো না। সব শেষ করে ফেলবো আমি। কেউ কিছু বলেনি, মাথা ঘোরাচ্ছিল, বমি বমি হচ্ছিল আমার। তাসির হঠাৎ করেই চুপ হয়ে গেল। তবে ঠিক তার পর মুহূর্তেই মৃধাকে বুকের সাথে একেবারে শক্ত করে চেপে ধরল। ঠিক তখনই দরজার দিক হতে এক গগনবিতারী চিৎকার শোনা গেল, মৃধা! দরজার দিক হতে এমন গগনবিতারী তীক্ষ্ণ কণ্ঠের আওয়াজে মৃধার দুর্বল দেহ কম্পিত, থরথর করে হাত পা কাঁপে। বুঝতে আর বাকি নেই হয় মৃধার মুখ বিবর নীল হয়ে গেল। মুখে বিন্দু বিন্দু ঘাম ঝমতে শুরু করলো। তাসিরের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য রীতিমতো ছটফট করতে থাকে। কিন্তু তাসির শুনেও না শোনার ভান করে নিজের মতো মৃধাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে রাখলো। এতে রুমের ভেতরের পরিবেশ যেন আরো ভারী হয়ে এলো। কেউ কিছু বলছে না। মৃধার বুকের ভেতরটা কেমন যেন অস্থির লাগছে, অজানা অজানা আশঙ্কায়। মনে হচ্ছে এই মুহূর্তে কিছু একটা হতে চলেছে। মোহনা রহমান দরজায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। ওনার ফর্সা মুখটা রাগে আগুনের মতো লাল হয়ে গেছে। এমন কিছু দেখবেন এটা কখনো ভাবেননি তিনি। ওনার চিৎকারে মাহমুদ রহমানও দৌড়ে এলেন। কি হয়েছে মোহনা? তুমি এভাবে মৃধার নাম ধরে চিল্লাচ্ছ কেন? মোহনা রহমান কিছু বলল না। তবে রুমের ভেতরে ঘৃণাভরা দৃষ্টি নিক্ষেপ করে এমন চেহারা দেখে মাহমুদ রহমান এগিয়ে এসে মোহনা রহমানের দৃষ্টি খেয়াল করে রুমের ভেতরে তাকাতেই ততক্ষণে মৃধা তাসিরের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে নেমে এলো। আম্মু, আমি বল। ক্রন্দনরত গলায় ভয়ে বিবশ হতে হতে কথাটি বের করতে না করতেই মৃধা কিছু বুঝে ওঠার আগেই বাতাসের বেগে ঠাস করে একটা প্রচণ্ড চড় পড়ল মৃধার গালে। চরের শব্দে রুয়ের ভেতরের ঝনঝন করে যেন খান খান হয়ে গেল। মৃধার গালসহ মাথা ঝিমঝিম করে উঠল। মৃধা অবাক চোখে জ্বলে যাওয়া নরম গালে হাত দিয়ে চেয়ে থাকলো তার মায়ের দিকে। যে মা কিনা আজ পর্যন্ত একটা টোকাও দেয়নি, সেই মা তাকে মেরেছে। পরক্ষণে ভাবলো সে যে কাজটা করেছে তার জন্য তার মা তাকে চড় দিয়েও কম করেছে। ও জানতোই এমন কিছু হবে।
মাহমুদ রহমান বাধা দিয়ে বললেন, কি করছো তুমি? মেয়েকে মারছো কেন? মৃধাকে ধরতে ধরতে কথাটা বলে, হয়তো কোথাও ভুল হচ্ছে তোমার। চুপ করো, তোমার থেকে লাইপেই আজ এমন কিছু দেখতে হচ্ছে। ছি, তুই আমার মেয়ে, এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। একবারও লজ্জা করলো না তোর এমন নোংরামি করতে? এটা বলে মোহনা রহমান আরেকটা চর দেওয়ার জন্য হাত তুলতেই ঝড়ের বেগে এক শক্তপোক্ত পুরুষালী হাত আটকে দিল। তাসিরের রক্তাক্ত চোখ এদিকেই চেয়ে, ক্রোধে ফুসছে চোখানাক। এই মুহূর্তে রাগে দিক শূন্য সে। কি হবে না হবে সেসব কিছুই তোয়াক্কা করলো না। এমনকি সামনের মানুষটাকে তাকে কি বলছে সেটাও ভাবলো না। যা মুখে এসেছে সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, আপনার সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? আর কি বলছেন? লজ্জা? লজ্জা? লজ্জা করবে কেন? আপনার মেয়ে অলরেডি আমার কাছে সব বিলিয়ে দিয়েছে। আর আর অলরেডি। মোহনা রহমান তাসিরকে থামিয়ে দিয়ে ঘৃণাভরা দৃষ্টিতে তাকে চিৎকার করে বললেন, একজন ভার্সিটির টিচার হয়ে আমার মায়ের বয়সী মহিলার সাথে এসব কথা বলতে মুখে আটকালো না? মুখে কেন আটকাবে? আমি কি কোনো লুকোচুরি কথা বলছি নাকি? আপনার মেয়ে আমার বিবাহিত স্ত্রী। এটা বলে মৃথাকে এক হ্যাচকা টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। মৃথা তখনও মাথা নিচু করে মেঝেতে পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওর চোখের জল সমানে ঝরছে। জ্বর খেয়ে দুর্বল থাকার ফলস্বরূপ সবকিছু কেমন যেন অন্ধকার হয়ে আসছে। আমার বিবাহিত স্ত্রী কথাটা শোনার সাথে সাথে মোহনা রহমান মাহমুদ রহমানের মাথায় যেন আস্ত একটা পাহাড় ভেঙে পড়ল। দুজনের পায়ের তলার মাটি সরে যাওয়ার দশা। মোহনা রহমান বড় বড় চোখ করে অবিশ্বাস্য গলায় চিৎকার করে উঠলেন, বিবাহিত স্ত্রী মানে কি বলতে চাইছো তুমি? এক কথা বারবার বলা পছন্দ নয়। আপনার মেয়েকে আমি বিয়ে করেছি, আর এটাই সব থেকে বড় সত্যি। এখন আপনারা মেনে নিলে নেবেন, না নিলে আমি ওকে নিয়ে চলে যাব। আর এমনিতেই অনেক আগে থেকে আপনার মেয়ে তো আমারই থাকার কথা, আর এখন আমার হয়ে গেল। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, মাদার ইন ল। এবার মাহমুদ রহমান মুখ খুললেন, বেশ শান্ত সুরে প্রশ্ন করলেন, তোমার মা এসব কথা জানেন? ঠিক ততটাই শান্ত সুরে জবাব দিল, অবশ্যই। আমার মাকে না জানিয়ে আমি এমন কোনো কাজ করব না। নিজের কথা যেহেতু এতই ভাবো, তাহলে আমার মেয়ের সাথে এমন কাজ করার আগে আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? গ্রামের লোকজন এসব শুনতে পেলে কি হতে পারে একবার ভেবেছ? কারো এখনো সাহস হয়নি আমার বউকে কটাক্ষ করে কথা বলার, আমার স্ত্রীর দিকে আঙুল তোলার। আর যদি তুলেই থাকে তবে সে আঙুল আমি ভেঙে ফেলবো। কোন মুখে তুমি ওনাকে শ্বশুরাব্বু বলছো? তোমাদের এই বিয়ে আমি মানি না। একবার খেলনা ভেবে বিয়ে না করেই চলে গিয়েছিলে। তখন জানো আশেপাশের কি অবস্থা হয়েছিল? সবাই ছিছি করছিল। রাগে বললেন মোহনা রহমান, আপনি মানেন আর না মানেন, কাগজে কলমে মনে হৃদয় আপনার মেয়ে আমার স্ত্রী, আর এটা কখনো অস্বীকার করা যাবে না। আর আপনি আগেই আমাকে ফোন করে বলতে পারতেন আপনার মেয়ে এত সুন্দরী, তাহলে আমি আর ফেলে চলে যেতাম না। তুমি আমার মুখে মুখে তর্ক করছো। গোপনে বিয়ে করা আদৌ ইসলামে কোনো যুক্তি আছে? একজন প্রফেসর হয়ে বিয়ে নামক এমন বড় একটা কাজ গোপনে করতে ন্যূনতম দ্বিধা হয়নি তোমার? তর্ক করলাম কই শাশুড়াম্মা? প্রফেসর হলে কি নিজ। তাসিরের কথার ভিতরে হঠাৎ করে মৃধা মাথা ঘুরিয়ে সেন্সলেস হয়ে পড়ে যেতে নিল। তাসির বিচলিত হয়ে পড়ল। পড়ার আগেই পাচাগুলো তুলে নিলেন। মাহমুদ রহমান এগিয়ে আসতে চাইলেন। তিনি বড্ড শান্ত স্বভাবের মানুষ, সবকিছু বুঝিসুঝি করতে ভালোবাসেন। তিনি তাসিরের চোখে নিজের মেয়ের জন্য ভালোবাসা দেখতে পেলেন স্পষ্ট। সেটা ছিল অমায়িক সুখের। নির্দ্বিধায় বলা যাবে ছেলেটা মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে। এই যে এখন কতটা সযত্নে আগলে নিল, কতটা বিচলিত, রুদ্ধশ্বাস ফেলে ফোন বের করে একটা নাম্বারে কল করল। মোহনা রহমান এখনো মানতে পারছেন না তিনি বেশ ধর্মাচরণ মহিলা। গোপনী বিয়ে এমন যত কিছু আছে তিনি ভাবেন সব হারাম। বুকের ভেতরে এক অজস্র ব্যথিত নয়নে মৃধার দিকে চোখ তাকালো। চোখ টলমল করে উঠল ওনার। মেয়েকে মেরে এখন নিজের কেন যেন ভীষণ খারাপ লাগছে। বুকের ভেতরে পাথর চেপে রেখে এক বুক কষ্ট সাথে রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। এর 20 মিনিটের ভেতরে ডাক্তার এলো। মৃধা অতিরিক্ত দুর্বল হয়ে সেন্সলেস হয়ে পড়েছে। ডাক্তার এসে মৃধাকে ভালো করে পরীক্ষা করলেন। মহিলা ডাক্তার। তাহসিন ফোন করে সেই তখনই এনেছে। ও চায় না কোনো পুরুষ ডাক্তার তার বউয়ের শরীরে হাত ছোঁয়ায়, তাই তো নিজের চেনা একটা মহিলা ডাক্তার নিয়ে এলো। তাসির পাশে দাঁড়িয়ে আছে। সেখানে মাহমুদ রহমান মৃদুল উপস্থিত। মৃদুল আরেকটু আগে ঘুম থেকে উঠেছে। উঠেই বোনকে এমন হতে দেখে ফুপিয়ে কাঁদছে। ডাক্তার পরীক্ষা শেষে মৃধাকে একটা স্যালাইন দিলেন। তারপর মুখে হাসি ফুটিয়ে বললেন, খুশির খবর আছে, উনি 2 মাসের প্রেগনেন্ট। অতিরিক্ত দুর্বল খাওয়া দাওয়ার সাথে মানসিক চাপের ফলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। মাহমুদ রহমান মনে মনে খুশি হলেন, কিন্তু মুখে প্রকাশ করলেন না। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। কে আপু প্রেগনেন্ট মানে? প্রেগনেন্ট মানে কি বাচ্চা হওয়া? তড়িৎ গতিতে প্রশ্ন করল মৃদুল। ওনারা সকলে থতমত খেয়ে গেলেন, তবে কেউ কিছু বলল না। তাসির যেন নিজের শক্তি হারিয়ে ফেলল। এমন একটা কথা শুনবে সে ভাবেনি, কারণ সেদিন ঘনিষ্ঠ হলো সে পেইন কিলার দিয়েছে মৃধাকে। তাহলে কি মৃধা খায়নি? সে তো এখন বেবি চাচ্ছে না, তার নিজের বেবি সামলাতেই কষ্ট হয়ে যাচ্ছে। পরক্ষণে কিছু একটা ভেবে খুশিতে চোখ ছলছল করে উঠল। ও ডাক্তারকে কিছু বলতে চাচ্ছিল, তখন ডাক্তার গম্ভীর মুখে জানালেন যে তবে তবে তাসিরের মুখ অন্ধকার হয়ে এলো। ও উদ্বিগ্ন কণ্ঠে বলল, তবে তবে কি? চুপ করে আছেন কেন? পেশেন্টের শরীর খুবই দুর্বল, শরীরে রক্ত খুবই কম। জানি না শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকবে কিনা, তবে ঠিকমতো যত্ন পেলে ঠিক থাকার সম্ভাবনা আছে। উনি যে কোনো মুহূর্তে হঠাৎ দুর্বল হয়ে জ্ঞান হারাতে পারেন। ওনার হার্ট দুর্বল। বেশি বেশি ফল শাকসবজি খাওয়াতে হবে, রক্ত দিতে হবে। তাসিরের বুক ধকপক করে উঠল। বিভীষিকা নয়, করুণ অবস্থা শুনে চোখ বেয়ে নোনাচল গড়িয়ে পড়ল। একটা বাচ্চার জন্য তার যেন এত কষ্ট করবে ভেবেই কেমন যেন রুদ্ধশ্বাস লাগলো ওর। তারপর ও নিজেকে সামলিয়ে মৃধার মলিন ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বলল, আমার আত্মা থাকতে আমি আমার জানকে একটু কষ্ট পেতে দেব না। প্রয়োজনে ডাক্তার এনে বাসায় রাখবো, তারপরও না। মাই সোল, মাই লাইফ অ্যান্ড মাই এক্সিস্টেন্স, আই ওয়ান্ট দ্যাম হেলদি অ্যান্ড স্ট্রং।
বিকেলের অন্তিম প্রহর চলমান, রুমের ভেতর নেমে এসেছে এক গভীর নিস্তব্ধতার অবগুণ্ঠন। যেন প্রকৃতিও থমকে দাঁড়িয়েছে সময়ের প্রতীক্ষায়। সন্ধ্যার মৃদু আলো জানালায় টানানো পর্দা ভেদ করে মুখে পড়তে মৃধার চোখে মুখে ফুটে ওঠে এক রুমের ভেতরে এক বিচিত্রময় শূন্যতা বিরাজমান। ডাক্তার চলে যাওয়ার আধা ঘন্টা পরপরই মৃধার জ্ঞান ফিরে আসে। তখন যে ডাক্তার চলে গেল, তাহসিরও ডাক্তারের পেছনে পেছনে চলে যায় জরুরি কথা বলতে বলতে। জ্ঞান ফিরতেই মৃধার মাথা ঝিমঝিম করে উঠল। তৎক্ষণাৎ চোখ মুখ কুচকে নিজের অবস্থান বোঝার চেষ্টা করল। ভাবতেই প্রথমে মায়ের চর দেওয়ার বিষয়টা মনে পড়ল। কান্নারত চাহনিতে তাকিয়ে আছে সামনের দিকে। আশেপাশে ফিরে দেখল রুমটা হালকা অন্ধকার হয়ে আছে, জানালার পর্দা টানানো এবং দরজাটাও ঠেলে রাখা। পুরো রুমটায় শুধু সে একা। ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসল। এখন আর আগের মতো অতটা খারাপ লাগছে না, যদিও মাথাটা ভারী লাগছে। তারপরও শরীরটা প্রায় সুস্থ লাগছে। মৃধা হাতের দিকে তাকিয়ে দেখলো হাতে ক্যানোলা লাগানো, ভ্রু কুচকালো। এমন কিছুই তার মনে পড়ছে না। কখন ডাক্তার এলো? অযাচিত চিন্তাগুলো বাদ দিয়ে বিছানা থেকে নামলো। চরের কথা হঠাৎ করেই ভুলে গেল। মায়ের থেকে এমন অভিব্যক্তি পেয়েও দরজা খুলে বাহিরে এলো। ঘরটা শান্ত, মৃদুলও নেই। হয়তো বাহিরে খেলতে গিয়েছে। বসার ঘরে মাকে দেখতে পেল না। মৃধা মায়ের রুমের দিকে এগিয়ে গেল। দরজা খোলা দেখে ভেতরে তাকালো। মোহনা রহমান মলিন মুখে কাপড় গুছিয়ে আলনায় রাখছিলেন। মন যতটা রাগে ভরে আছে তার থেকেও বেশি কষ্টে। একমাত্র বিয়ে নামক বড় একটা কাজ মা বাবার অবর্তমানে করে ফেলেছে। এটা যেন কিছুতেই মানতে পারছেন না তিনি। মানতে চেয়েও পারছেন না। তাছাড়া তাসিরের সম্পর্কে তার অন্যরকম ধারণা ছিল। ছেলেটা সব ভালোই খারাপ করে দিল। তার মুখে মুখে কিভাবে তর্ক করলো, তার হাত ধরে বাধা দিল। কত বড় বেয়াদব! প্রফেসর হয়ে ও যেন কোনো ব্যক্তিত্ব নেই, এটা বলেই তিনি মনে করছেন এই মুহূর্তে। তাই মৃধার উপর থেকেও রাগটা কমাতে পারছে না। কষ্ট পেয়েও তিনি পরক্ষণেই ভাবছেন চর দিয়েছে, একদম ঠিক কাজ করেছে। আরও কয়েকটা দেওয়ার দরকার ছিল। আরও মৃধা প্রেগনেন্ট এই কথাটা শুনেও যেন তিনি খুশি হতে চেয়েও কিছুতেই খুশি হতে পারছেন না। মৃধা পেছন থেকে মাকে দেখল। কখন যে মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে তার কোনো ইয়ত্তা নেই। নিজেকে সামলাতে না পেরে সব ভুলে হুট করে মোহনা রহমানকে পেছন থেকে জড়িয়ে ধরল। আম্মু! মেয়ের ডাক শুনে মোহনা রহমান ছট করে নিজেকে ছাড়িয়ে দূরে গিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। এটা দেখে কষ্টে মৃধার বুক হাহাকার করে উঠল। মায়ের ব্যাপারে মৃধার ধারণা অজানা নয়। এটাও জানে মা এত সহজে সবকিছু মানবে না। তারপর মৃধা মাকে মানানোর জন্য আবারও কান্নারত গলায় বলল, আম্মু তুমি আমাকে ভুল। চুপ করো বেয়াদব মেয়ে! কোন মুখে মা বলে ডাকছিস? আমার মেয়ে হয়ে ভার্সিটি পড়ার নামে নোংরামি করে বেড়াচ্ছিলি? ছোট থেকে এমন শিক্ষা দিয়েছিলাম তোকে আমি? তোকে আমার মেয়ে বলতেই ঘৃণা হচ্ছে। চলে যা তুই আমার চোখের সামনে থেকে। আবার এটা বলতে গিয়েও থেমে গেলেন। মৃধা কষ্ট পেল ভীষণ। ওর বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। তারপরও দমে গেল না। মাকে বুঝাতে হলেছে তার কষ্ট করতে হবে। আমার কথা বুঝ। তোর কোনো কথা বুঝতে বা শুনতে চাই না আমি। এক্ষুনি বেরিয়ে যা। এটা বলে মৃধাকে বের করে মুখের উপর দরজা লাগিয়ে দিলেন। ভিতরে ঢুকে আঁচলে মুখ থেকে হু হু করে কেঁদে উঠলেন মোহনা রহমান। তারপর বুকটা এমন ভেঙে যায় মনে হয় নিজেকেই শাস্তি দিচ্ছেন। মৃধা তখনও দরজার বাহিরে দাঁড়িয়ে, নেত্রযুগল বেয়ে অবিরত ধারায় জল নামছে। তখন হন্তদন্ত হয়ে ছুটে এলেন মাহমুদ রহমান। মৃধাকে দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখে বুক ধক করে উঠল ওনার। তিনি এগিয়ে এসে মৃধাকে ধরবেন, ঠিক তখন মৃধা কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল।